অশুভ সরকার এবং শুভ সরকার অথবা তৃতীয় শক্তির সরকার, গণতান্ত্রিক সরকার, আসলে এগুলির ডেফিনেশনটা কি? যেমন সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান সরকারকেও অশুভ সরকার বলা হয়েছিল। একটি পক্ষ বলেছে, স্বৈরাচারী সরকার বলেছে। আবার সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের সরকারকেও অশুভ সরকার বা স্বৈরাচারী সরকার বলা হয়েছে বা বলা হয়। তাহলে শুভ সরকার কারা? আবার বলে যে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। এই তৃতীয় শক্তি কারা? এই তৃতীয় শক্তি বলতে কি বোঝায়? যারা জনসাধারণ তাদেরকে বোঝাতে চেষ্টা করে বা তারা বুঝে যে তৃতীয় শক্তি মানে সেনাবাহিনীর সরকার, তৃতীয় শক্তির উত্থান মানে সেনাবাহিনীর সরকারের উত্থান। আবার অশুভ সরকার বলতে সেনাবাহিনীর সরকারকেই বোঝায়। তো তাহলে শুভ সরকার কারা? শুভ সরকার বলতে কি বোঝায়? এই তথাকথিত বুদ্ধিজীবীরা। অশুভ সরকার এসে সকল শুভ কাজ করেছে। হুসাইন মোহাম্মদ এরশাদও অনেক ভালো কাজ করেছে, জিয়াউর রহমান সাহেব অনেক ভালো কাজ করেছে। আবার আমি এইবারে আন্দোলনেও দেখলাম যে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। ছাত্র জনতা স্লোগান দিচ্ছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। 111ও একই কাজ দেখেছি আমরা, যে সেনাবাহিনী আসার পরে রাস্তায় ফুল দিয়ে বরণ করছে। এবার তো কাঁধেই নিয়েছে আন্দোলনকারীরা বা আন্দোলনকারীদেরকে। সুতরাং শুভ সরকার কারা? শুভ সরকার কি জনগণের ভোট ডাকাতি করে যারা সরকার গঠন করে? যারা দিনে ভোট ডাকাতি করে, রাতে ভোট চুরি করে জনগণের অধিকার কেড়ে নেয়? যারা জনগণের ভোটের এক্সকিউজ দিয়ে সরকার গঠন করে স্বৈরতন্ত্র চালায়, তারা শুভ সরকার? তাহলে শুভ সরকার এবং অশুভ সরকারের মধ্যে তফাৎটা কি? প্রথম শক্তি আর তৃতীয় শক্তির উত্থান। প্রথম শক্তি কারা? দ্বিতীয় শক্তি কারা? তৃতীয় শক্তির যে উত্থান বলে, তৃতীয় শক্তি কারা? এটি সভাপতির প্রশ্ন আসতে পারে। মানে এমনভাবে কথা বলে যে জনগণ সবাই বোকা। তাহলে সেনাবাহিনীর সরকার এসে যখন দেশকে একটি স্টেবিলিটির মধ্যে নিয়ে আসে, দেশ যখন আনস্টেবল হয়, তখন সেনাবাহিনী এসে দায়িত্ব নিয়ে দেশকে একটি স্টেবিলিটির মধ্যে নিয়ে আসে। তাহলে এটা কি খারাপ? এবং সেনাবাহিনী এসে যেসব রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের নামে মামলা করা হয়। তাহলে দুর্নীতিবাজরা যেই সরকারের অধীনে থেকে দুর্নীতি করে, সেই সরকার শুভ সরকার? নাকি যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করে তারা শুভ সরকার? এখন কিন্তু এগুলো হিসাব মেলানোর সময় এসেছে। এবং যতবারে রাজনৈতিকভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ততবারে সেনাবাহিনী হস্তক্ষেপ করার পরে দেশ একটি স্থিতিশীল অবস্থায় এসেছে। তো তাহলে অশুভ সরকার এবং শুভ সরকার কাকে বলা হয়? এটার ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? আমরা তো শুভ সরকার 91 সালের পরে 91 থেকে 96 পর্যন্ত দেখেছি, 96 থেকে 2001 সাল পর্যন্ত দেখেছি শুভ সরকারের কার্যক্রম, 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি শুভ সরকারের কার্যক্রম। আমরা তো মাঝখানে আবার তারা বলে যে 111 অশুভ সরকার। তা 111-এর সরকার এসে কি করেছে? 111-এর সরকার এসে তো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়েছে, দুর্নীতি কমেছে। তারপরে তারা একটি নির্বাচন দিয়েছে,
এবং সেই নির্বাচনটি সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। 2014 সালে নির্বাচন তো গ্রহণযোগ্যতা পায়নি, তাহলে সেটি শুভ সরকার হয়ে গেল। 2018 সালের নির্বাচন তো সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায়নি, সেটি শুভ সরকারের অধীনে সেটি শুভ সরকার হয়ে গেল। 2024 সালের নির্বাচন তো সারা দেশে গ্রহণযোগ্যতা পায়নি, সেটি শুভ সরকার হয়ে গেল। এই জন্য বললাম যে যারা সেনাবাহিনী সরকারকে তৃতীয় শক্তির উত্থান বলেন, অথবা যারা সেনা শাসিত সরকারকে অশুভ শক্তির সরকার বলেন, তারা একটু বুঝে শুনে বলবেন। কারণ সেনাবাহিনী আসার পরেই কিন্তু দেশ এখন একটি স্টেবিলিটির মধ্যে আসছে। ইউনূস সরকার দেশ পরিচালনা করছে, তিনি কি খারাপ করছেন? তাহলে তিনি তো জনগণের ভোটে নির্বাচিত সরকার না, তাহলে তিনি তো অনেক ভালো কাজ শুরু করেছেন। ভবিষ্যৎ বলবে যে কতটুকু তিনি করতে পারবেন। কারণ আমার দেশের জনগণ তো খুব বেশি দিন কাউকে পছন্দ করেন না, তার বিরুদ্ধে শুরু করে দেন। যেমন তিনি দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আন্দোলন শুরু করেছে, তার যমুনা ঘেরাও করা শুরু করেছে। আমরা নিজেরাই খুব অস্থিতিশীল, অস্থির প্রকৃতির জনগণ আমরা, যার জন্য আমরা খুব বেশি দিন ভালো কাজ করলেও বেশি দিন কাউকে দেখাটা পছন্দ করি না। তা শুভ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শুভ সরকারকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, শুভ সরকারের পতন ঘটিয়ে দেওয়া হয়েছে। সেই পতন ঘটানোতে কিন্তু সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করেছে, মানে যাদেরকে অশুভ সরকার, অশুভ তৃতীয় শক্তির উত্থান বলা হয়। তো তাহলে তারা এসে জনগণের পাশে দাঁড়িয়েছে, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, গুলি বন্ধ হয়েছে, সহস্রাধিক, পৃথিবীর আর একটি নজিরও নেই যে সহস্রাধিক লোককে একটি গণতান্ত্রিক সরকার যদি বলেন আপনারা, ক্ষমতা থাকার পর একটি স্বাধীন রাষ্ট্রে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি। তারপরে সেনাবাহিনী হার্ডলাইনে গিয়ে সেই সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তাহলে শুভ এবং অশুভ সরকার কারা, এটা তো বিচার বিশ্লেষণ করার সময় তো এসেছে। তাই বলবো তথাকথিত বুদ্ধিজীবীদেরকে, হুসাইন মাহমুদ এরশাদকে বিভিন্নভাবে বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করে, এখনও করে যাক তারা, তিনি কিন্তু এসে উন্নয়ন করা শুরু করেছেন। তিনি উন্নয়ন করেছেন, তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। ঢাকা শহরে রোকেয়া সরণি, মুক্তি সরণি, বিজয় সরণি, পান্থপথ, বেরিবাদ থেকে শুরু করে আগারগাঁও লিং রোড থেকে শুরু করে এমন কিছু বাদ রাখেনি যেটা তিনি করেননি, সবই করেছেন। তিনি বাইতুল মোকাররম সংস্কার, বুদ্ধিজীবী সংস্কার, কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার, সাভার স্মৃতি সদূর সংস্কার, মুক্তিযোদ্ধাদেরকে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেছেন, অনেক কিছু করেছেন। সুতরাং শুভ সরকার এবং অশুভ সরকারের মধ্যে তফাৎটা কি, এটা সবারই জানা উচিত। এবং স্বৈরাচারী সরকার কারা, স্বৈরাচার কাকে বলে? স্বৈরাচারকে এসে দেশ যখন আনস্টেবল হয়ে যায়, তারা যখন দায়িত্ব নেয়, তাকে স্বৈরাচারী সরকার বলা হয়? নাকি একদম সাংবিধানিক যে সরকার আসে সেই সরকারে এসে সংবিধান পরিবর্তন করে তাদের মতো করে নির্বাচন করে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে, দিনে ভোট ডাকাতি করে, রাতে ভোট চুরি করে, সরকার গঠন করে জোর করে সবার মুখ বন্ধ করতে চায়, তারা স্বৈরাচারী সরকার? তো এগুলি কিন্তু এখন নতুন জেনারেশনের চিন্তা করা উচিত, নতুন প্রজন্মকে চিন্তা করা উচিত যে ভোটাভুটির মাধ্যমে একটি সরকার গঠন হবে, শুধু এটাই গণতান্ত্রিক সরকার হয়ে গেল না। ভোটাভুটির মাধ্যমে, ভোটাধিকারের মাধ্যমে একটি সরকার গঠন হওয়ার পর তার কার্যক্রম বলে দেয় সে স্বৈরাচার নাকি গণতান্ত্রিক সরকার। 91-র পরে তো বহু দুইটি দল ভোটাভুটির মাধ্যমেই সরকার গঠন করেছে, কিন্তু তারা কি গণতান্ত্রিক সরকার হতে পেরেছে? তারা গণতান্ত্রিক সরকার হতে পারেনি। তারা ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়েছে ঠিকই, কিন্তু তারা নির্বাচিত হওয়ার পর, রাষ্ট্রপ্রধান হওয়ার পর, সরকার গঠন করার পর তারা আর কেউ গণতান্ত্রিক সরকার হতে পারেনি। তারা জনগণের উপরে
দমন নীতি চালিয়েছে, তারা বিরোধী পক্ষের উপরে দমন নীতি চালিয়েছে। এটা প্রমাণিত, দৃশ্যমান। এই যে গত আওয়ামী লীগ সরকার 17 বছর থেকে বিরোধী পক্ষকে দমাতে চেয়েছে, দমন নীতি চালিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে বিরোধী পক্ষের জেল জুলুম মামলা মোকদ্দমা দিয়ে দমাতে চেয়েছে, কিন্তু দমাতে কি পেরেছে? এই ধরনের সরকাররা যখন, বিনা ভোটের সরকাররা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন পৃথিবীর সকল সরকারই মনে করেছে যে নো ভোট এগেনস্ট অফ মি, আমাকে কেউ থামাতে পারবে না। থামতে কিন্তু হয়েছে, এবং যখন থেমেছে তখন কিন্তু আর তাদের অস্তিত্ব ছিল না, যেটা আজ আওয়ামী লীগের নেই। তাই বিনা ভোটের সরকার হলেই যে তারা স্বৈরাচারী সরকার হয়ে যাবে, বিনা ভোটের সরকার হলে যে তারা তৃতীয় শক্তির উত্থান বলবেন আপনি, এই বিশেষণে বিশেষায়িত করবেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ ইউনূস সাহেবের সরকারও বিনা ভোটের সরকার, কিন্তু তারা অনেক ভালো কাজ করছেন। তাই এগুলি এখন হিসাব মেলানোর সময় এসেছে। পুরনো আদলে কিন্তু সরকার পরিচালনা বা ভোটাভুটির সিস্টেমটি আর নাও হতে পারে। সেটি একটি গঠনমূলকভাবে এবং সংবিধান রক্ষা করে সংবিধানও পরিবর্তন করার সময় এসেছে। সংবিধান পরিবর্তন করতে হবে, নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে। এগুলি কিন্তু সংস্কারের একটি অংশ। সুতরাং আমি মনে করি বর্তমান সরকারকে আরও সময় দিতে হবে, এবং ঢালাওভাবে যেভাবে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে সবার বিরুদ্ধে, এগুলি বন্ধ হওয়া উচিত। এগুলি প্রতিহিংসার রাজনীতি। প্রতিহিংসা কখনো সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনে না, বরং প্রতিহিংসা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভালো থাকবেন সবাই।